পিটি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও একবার ওয়েলকাম। যারা যারা আমার কুচ্চে কাচারা আছো, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু আজকের স্পেশাল ক্লাস। হ্যাঁ, তোমরা থাম্বনেইলে ঠিকই দেখেছো, প্রশ্ন ফাঁস, একদম সঠিক। তো তোমাদের সামনে আমি এখন 30 নম্বরের একটা প্রশ্ন উত্তর রেডি করে একদম তুলে ধরছি। আর আসন্ন তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা রয়েছে, যেটা কিনা একদম 1 তারিখ কোন স্কুলে 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তো তোমরা সেখানে গিয়ে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোই পাবে। তাই তাড়াতাড়ি খাতা পেন নিয়ে বসে পড়ো আর চট জলদি দেখে নাও ফার্স্ট সামেটিভ 2026 সায়েন্সের যে পার্টটা রয়েছে সেখান থেকে 30 মার্কসের কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে চলেছে। তো চলো, তোমাদের জন্য আমার প্রথম দেখো কোয়েশ্চেন আমি অলরেডি রেডি করে রেখেছি, টেনশনের কোনো কারণ নেই। দেখতেই পাচ্ছ ফুল মার্কস 30 লেখায় রয়েছে, ফুল মার্কস 30, পিটি স্টাডি সেন্টার ক্লাস 7 ফার্স্ট সামেটিভ এভলিউশন 2026। আচ্ছা, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 9খানা প্রশ্ন থাকবে। আর তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো কি রেখেছি, বরফ গলনের লিনতাপ কত? একদম ইজি কোশ্চেন, তোমরা কিন্তু সবাই জানো বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। মনে থাকবে, বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। চলো পরের প্রশ্ন দেখি, 2 নম্বর কোশ্চেন। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত? তোমরা সবাই জানো ফারেনহাইট স্কেল কিন্তু শুরু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে আর শেষ হচ্ছে কিন্তু 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের এখানে বলেছিল ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। চলো পরের প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অনেক অনেক স্কুলে কিন্তু আলো রয়েছে, আবার কোনো কোনো স্কুলে নেই। তো চলো মোটামুটি সব স্কুলকে কভার হবে। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কিন্তু হয়ে যাচ্ছে রামধনু। মনে থাকবে, রামধনু হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। বা অনেকে যদি কেউ লেখে রংধনু তাও কিন্তু হবে, রংধনু কিন্তু হবে, রামধনু অথবা রংধনু। আচ্ছা, ইলেকট্রন কে আবিষ্কার করেন? তোমরা তো সবাই জানো ইলেকট্রন কে আবিষ্কার করেন, জে জে থমসন। কি বললাম? জে জে থমসন কিন্তু আবিষ্কার করেন, জে জে থমসন। তাহলে ইলেকট্রন কে আবিষ্কার করেন, উত্তর হয়ে যাচ্ছে জে জে থমসন। চলো নেক্সট কোশ্চেন, চলো চলো। লিন তাপের একক, স্টার মার্কিং কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। লিন তাপের একক কি? লিন তাপের একক যদি তোমরা লেখো, তাহলে সিজিএস এ যদি লেখো ক্যালোরি, সিজিএস এ হচ্ছে ক্যালোরি পার গ্রাম। আর যদি এসআই তে লেখো, যদি এসআই তে লেখো তাহলে কিন্তু হবে জুল পার কেজি। মনে থাকবে, ক্যালোরি পার গ্রাম, অথবা এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে কিন্তু সিজিএস এ, আর এসআই তে হচ্ছে জুল পার কেজি। চলো পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? খুব ভালো প্রশ্ন। এসআই পদ্ধতিতে তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, আর এসআই তে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে জুল। কি হয়ে যাচ্ছে? জুল হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তাপ নির্ণয় করা হয়? তোমরা সবাই জানো তাপ মাপা হয় ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে। মনে থাকবে, ক্যালোরি মিটার, ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তাপ মাপা হয়। আর যদি বলতো তাপমাত্রা, তাহলে তাপমাত্রা যদি বলতো, ঠিক আছে, তাপমাত্রা যদি বলতো তাহলে হয়ে যেত কিন্তু থার্মোমিটার। মনে থাকবে, থার্মোমিটার হয়ে যেত কিন্তু তখন সঠিক উত্তর, থার্মোমিটার। চলো 8 নাম্বার দেখো কোশ্চেন আছে, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? দারুণ প্রশ্ন, এই প্রশ্নটা দেখে যাবে। 98.4 ডিগ্রি ফারেনহাইট। যদি সেন্টিগ্রেডে বলো তাহলে 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেকে আবার 37 ডিগ্রি সেন্টিগ্রেডও কিন্তু বলে। তো এই ছিল মানবদের স্বাভাবিক তাপমাত্রা, 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, গিরগিটি ও সাপেরা শীতকালে রোদ পোহায় কেন? তোমরা সবাই জানো গিরগিটি এবং সাপ হচ্ছে কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী, তাই তাদের রক্তকে গরম করার জন্য কিন্তু ওরা শীতকালে রোদ পোহায়। তো চলো 2 নাম্বার, এবার নিচের প্রশ্নগুলো উত্তর দাও। পরের প্রশ্ন দেখি কি আছে। এবার বড় প্রশ্ন, হাতে স্পিরিট ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয় কেন? দারুণ প্রশ্ন, আমি বলছি একটু ভালো করে বুঝে নাও। মনে করো হাতের তোমার এখানে স্পিরিট ঢালা হলো, এবার কি হয়, যেখানে স্পিডটা পড়লো সেখান থেকে স্পিডটা বাষ্পীভূত হওয়ার চেষ্টা করে। আর বাষ্পীভূত হওয়ার জন্য কি দরকার? লিনতাপের দরকার। সেই লিনতাপ কোথা থেকে সংগ্রহ করবে? এই হাতের চামড়াগুলো থেকে সংগ্রহ করবে। আর এই লিনতাপ সংগ্রহ করার কারণে কিন্তু হাতের চামড়ায় ঠান্ডা একটা ফিল হয়। তো তোমরা যদি পরীক্ষার হলে সবকিছু লেখো, বাট যদি লিনতাপের এই প্রসঙ্গটা তোমরা না লেখো, তাহলে কিন্তু স্যার বা ম্যাডাম তোমাকে 1 নাম্বারও দেবে না। তাহলে তোমাদের ফাইনাল একবার বলে দিই এই টাইপসের কোশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করতে হয়। এই রিলেটেড কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, যেমন মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, তারপর গরমকালে কুকুর জিভ বার করে হাঁপায় কেন, এরকম বহুত প্রশ্ন আছে। ভিজে জামা কাপড় অবস্থায় ফ্যানের নিচে আসলে ঠান্ডা লাগে কেন। প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু একটাই,
যে যেখান থেকেই আমরা এইগুলোকে দেখার চেষ্টা করি না কেন, মেন ফান্ডা হচ্ছে লিনতাপ। অর্থাৎ আমরা হাতে স্পিরিট ঢাললে এই উদ্বায়ী পদার্থ যেহেতু, তাহলে কি হবে, বাষ্পীভূত হওয়ার চেষ্টা করবে। আর বাষ্পীভূত হতে গেলে কিসের দরকার, লিনতাপের দরকার। ওই লিনতাপটা সংগ্রহ যখনই করবে তখনই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এই ছিল ফান্ডা। পরের প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলা হয়? দারুণ একটা প্রশ্ন। কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যা হলো কিন্তু তার পরমাণু ক্রমাঙ্ক। মনে করো এক্স একটা মৌল, এখানে লেখা রয়েছে মনে করো জেড, আর এখানে মনে করো, তাহলে এই যে নিচ থেকে যেটা লিখলাম, এই যে জেড, এটাই কিন্তু এর প্রোটন সংখ্যা, মনে থাকবে, এটাই এর প্রোটন সংখ্যা, এটাই কিন্তু এই প্রোটন সংখ্যা। আবার এটাই কিন্তু বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক। আর উপরে যেটা রয়েছে এটাকে আমরা বলছি ভর সংখ্যা। কি বলছি? ভর সংখ্যা, ভর সংখ্যা। মনে রাখবে এই যে ভর সংখ্যা, এখান থেকে যদি আমি এই পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করি, পরমাণু ক্রমাঙ্ক যদি বিয়োগ করি, তাহলে কিন্তু পড়ে থাকবে নিউট্রন সংখ্যা। মনে থাকবে কি পড়ে থাকবে? নিউট্রন সংখ্যা। এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপর দেখো রয়েছে বিনিময় বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। দেখো বিনিময় বিক্রিয়া কাকে বলে, একদম সোজা জিনিস। তোমাদের তো সিলেবাসে রয়েছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, রয়েছে বিয়োজন বিক্রিয়া, তারপর রয়েছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া, এমনকি তোমাদের কিন্তু রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর এমনকি শেষে রয়েছে বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া মানে হচ্ছে যখন দুটো যৌগিক পদার্থ বিক্রিয়া করতে আসবে এবং তাদের মধ্যে আয়নের বিনিময় করে নতুন যে পদার্থ সৃষ্টি করছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আমরা সেই বিক্রিয়াটাকেই বলবো হচ্ছে বিনিময় বিক্রিয়া। মনে থাকবে, যেমন যদি একটা উদাহরণ দিই, বিনিময় বিক্রিয়া, একটা যৌগিক পদার্থ নিলাম AgNO3 সিলভার নাইট্রেট, তার সাথে যদি NaCl এর বিক্রিয়া করাই, তাহলে দেখো Ag প্লাস NO3 মাইনাস Na প্লাস Cl মাইনাস, তাহলে এখান থেকে এই পজিটিভটা এই নেগেটিভের সাথে যুক্ত হবে, তাহলে AgCl NaNO3 কি তৈরি হবে? NaNO3। তাহলে এই যেটা লিখলাম, দেখো এদের মধ্যে একটা আয়নের কিন্তু বিনিময় হলো, এটাকেই তাই আমরা বলছি বিনিময় বিক্রিয়া। বাট আমি যদি প্রতিস্থাপন দেখতাম, একটা যদি প্রতিস্থাপন বিক্রিয়া দেখতাম, প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মৌল থাকতো Zn, তার সাথে একটা যৌগ যুক্ত হতো H2SO4, সেখান থেকে কি তৈরি হতো? এই Zn প্লাস H প্লাস SO4 মাইনাস, তাহলে তৈরি হতো ZnSO4 প্লাস, তার সাথে তৈরি হতো H2। তো এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু বিনিময় বিক্রিয়া। চলো ভৌতবিজ্ঞান শেষ হলো, এবার জীবন বিজ্ঞানে যাই। আবার 15 নম্বরের প্রশ্ন, চুল ও নখে কোন প্রোটিন থাকে? উত্তর কিন্তু কেরাটিন প্রোটিন থাকে। মনে থাকবে, কেরাটিন প্রোটিন থাকে। চলো, হলুদ মিষ্টি আর সস্তার বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয়? মেটানিন ইওলো। মনে থাকবে, কি বললাম? মেটানিন ইওলো। চলো পরের প্রশ্নে যাব। কোন খনিজ মূলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? 4টি অপশন। ক্যালসিয়াম হবে না, জিঙ্ক হবে, সোডিয়াম হবে না, সালফার হবে না। চলো পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস, তোমরা সবাই জানো অক্সিজেন উৎস হচ্ছে জল। মানুষের চোখে জল কি হিসেবে সঞ্চিত থাকে? উত্তর কি হবে? কমেন্ট করো। অশ্রু, তাই তো, অশ্রু হিসাবে সঞ্চিত থাকে। চলো পরের প্রশ্ন, কফির স্বাদের জন্য কোন কৃত্রিম পদার্থ মেশানো? এটা তোমাদেরকে বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করতে। চলো সবাই কমেন্ট করো কমেন্ট সেকশনে, দেখবো কার উত্তর ঠিক হয়। পরের প্রশ্ন, বিএমআই এর পুরো নাম কি? তোমরা সবাই জানো বিএমআই এর পুরো নাম, হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স। মনে থাকবে। কোন খনিজ মৌলের অভাবে টেরা চোখ হয়? উত্তর আয়োডিন। উত্তর কি হবে? আয়োডিন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, আয়োডিন। চলো পরের প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়? এটা উত্তর হয়ে যাচ্ছে কিন্তু আয়রন। কি হয়ে যাচ্ছে? আয়রন হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, আয়রন। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলোর উত্তর, বড় প্রশ্ন। ভিটামিন সি এবং আয়রনের অভাবে কোন রোগের উপসর্গ দেখা যায়? ভিটামিন সি এর জন্য হয় স্কারভি। মনে থাকবে, ভিটামিন সি এর জন্য হয় স্কারভি, আর আয়রনের অভাবজনিত রোগ হচ্ছে এই তো অ্যানিমিয়া, এই তো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। চলো পরের প্রশ্ন, মানবদেহে লিপিডের ভূমিকা তোমরা সবাই জানো। মানবদেহে লিপিড বা চর্বির যে স্তরণটা থাকে
সেটা আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করে। মেরু প্রদেশের প্রাণীদের তো তুমি জানো এই লিপিডের স্তরটা রয়েছে বলেই ওরা এত ঠান্ডার মধ্যেও টিকে রয়েছে। আর সরাসরি কোষকে বাইরের আঘাত থেকে কিন্তু রক্ষা করতে পারে এই চর্বির স্তর বা লিপিডের স্তর। তোমাদের দেহ থেকে জল কি কিভাবে বেরিয়ে যায়? মল, মূত্র, থুতু, চোখের জল, ঘাম, এইগুলোর মাধ্যমে কিন্তু জল আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। মোটামুটি শেষ হলো, মনে হয় আর কিছু নেই। হ্যাঁ, আর কিছু নেই, 30 নম্বর শেষ। আর তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকে কতগুলো প্রশ্ন কমন আসলো, কত ভালো পরীক্ষা দিতে পারলে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সেকেন্ড সামেটিভের আগে তো বহুত ক্লাস তোমাদের জন্য আমরা রাখবো। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকেও বলো যে প্রসূন স্যারের চ্যানেল পিডি স্টাডি সেন্টারকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করার জন্য। তো ভালো থেকো সবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো করে পরীক্ষা দাও, আর পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করা। তোমাদের জন্য একটা প্রশ্ন কিন্তু রেখে গেছি, সেটা কিন্তু অবশ্যই উত্তর জানা থাকলে কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, টাটা।